কুয়াশা কুয়াশা, তার মধ্যে দিয়েই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলেছেন পূর্ণ স্নানের আশায়। জয় শ্রীরাম, जय श्री राम। মানে সাইবেরিয়ান বার্ড ঝুড়ি ভাজা খাচ্ছে। আপনার গঙ্গা যমুনা সরস্বতী এই সঙ্গম है। এখানে যারা লজেন্স বিক্রি করবেন তারাও বোধহয় লাখপতি হয়ে যাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থলই হল ত্রিবেণী সঙ্গম, যেখানে চান করার জন্য দুনিয়ার কোটি কোটি মানুষ সমস্ত বাধা অতিক্রম করে দিক দিগন্ত থেকে ছুটে আসছেন শুধুমাত্র একটু পুণ্য অর্জনের আশায়। গঙ্গা আর যমুনা নদীর দেখা এখানে মিললেও সরস্বতী এখানে লুপ্ত, কিন্তু আমি আপনাদের এখানেই সরস্বতী নদীও দেখাবো। আপনারা গেলেও এই নদীকে চাক্ষুষ করতে পারবেন। তার সাথে দেখাবো ভান্ডারার রান্না কিরকম ভাবে হচ্ছে, রেশন বাজার কত মজুত করা রয়েছে, একসাথে 10,000 পুণ্যার্থীর থাকার ব্যবস্থা কেমন, ইত্যাদি নানান রকম জিনিস। এত বড় এলাকা জুড়ে তৈরি হওয়া সারা কুম্ভ মেলাটায় কত পিস মাইক, কত পিস লাইট পোস্ট, কত পিস বাল্ব লাগানো হয়েছে, এমনকি কতগুলো টেম্পোরারি ব্রিজ, রাস্তা, টয়লেট, তাঁবু বানানো হয়েছে, সব থাকছে এই ভিডিওতে। এত বড় এলাকা তো পায়ে হেঁটে কভার করা সম্ভব নয়, তাই বাইকে করে ঘুরে দেখাবো কিন্নর আখড়া থেকে শুরু করে নাগা সন্ন্যাসীদের আখড়া। কুম্ভর কোথায় শুরু কোথায় যে শেষ খুঁজে পাচ্ছি না। সত্যি এই কুম্ভ মেলায়, যে মেলায় শুধু টয়লেটই 40 লাখ, সেখানে কি ঘুরবো, কোথায় খুঁজে পাবো, কুল কিনারা পাবোই বা কোথায় বলুন, তাই ঘুরছি। গতকাল কলকাতা থেকে বারাণসী পৌঁছে বাবা বিশ্বনাথকে দর্শন করে সন্ধ্যারতি দেখে হোটেল থেকে যাই। আর আজ একেবারে ভোরবেলা একটা টোটো করে রওনা দিই বেনারস স্টেশনের উদ্দেশ্যে। আজকে কি করব, কোথায় যাব, কোথায় থাকবো কিচ্ছু জানা নেই। ড্রাইভারটাও যথারীতি ঝুলিয়ে দিয়েছে, তাই গাড়ি নিয়ে যেতে পারছি না। শেষ মুহূর্তে ফোন করে বলছে যে কি অসুস্থ না কি প্রবলেম আছে। তো হোটেলের মালিক বললেন যে এই বেনারস স্টেশনে আপনারা চলে যান, ওখান থেকে একটা লোকাল গাড়ি দেওয়া হয়েছে, স্পেশাল গাড়ি, যেটা প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যাবে। তা সেইভাবে আমি চলে এসেছি 6:15। তা আপনারাও যদি মনে করেন যে এই বেনারস থেকে যাবেন রামবাগে বা প্রয়াগরাজে, তাহলে কিন্তু এই ট্রেনটা সকালবেলা কিন্তু ব্যবহার করতে পারেন। 30 টাকা করে পার হেড টিকিট। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা হচ্ছে লোকাল, এর জন্য কোনো রিজার্ভেশন করার দরকার নেই। আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটা স্পেশাল গাড়ি নয়, এটা কিন্তু সারা বছরই চলে। এই 3.5 ঘন্টা মতো সময় লাগবে রামবাগ পৌঁছতে। বলে দেখাচ্ছে 6:15, কিন্তু 6:30 ছাড়বে। 6:30 ছাড়ার পর থেকে 7:30, 8:30, 9:30, 10টা নাগাদ গিয়ে পৌঁছবে প্রয়াগরাজ রামবাগ। গাড়ি কিন্তু মোটামুটি ফাঁকাই, প্রচুর সিট, অতএব অসুবিধে কিছু হবে না। অনেকে হয়তো ভাবতে পারেন যে স্পেশাল ট্রেন বা এরকম কোনো ব্যাপার আছে কুম্ভর জন্য, কিন্তু পুরো দেখুন মোটামুটি ফাঁকাই। লোকাল গাড়ি হলে কি হবে, এখানে কিন্তু টয়লেটও আছে দেখুন। এই ছোট্ট ট্রেন জার্নিটা নিয়েই যেন একটা ভিডিও হয়ে যেত। আর সেটা কেন বলছি, আর কিছুক্ষণের মধ্যেই আপনারাও বুঝতে পারবেন। ডিসপ্লে বোর্ডে ডিপার্চার টাইম দেখাচ্ছিল 6:15, আর হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল 6:30, আর ট্রেন ছাড়লো আমাদের কাঁটায় কাঁটায় 6:34। ট্রেন 6:30 ছাড়লেও আপনারা কিন্তু বেশ অনেকটা আগেই আসবেন, কারণ দেখুন ট্রেন ছাড়ার সময় যত এগিয়েছে তত কিন্তু ট্রেনটা ভর্তি হয়ে গেছে। ট্রেন যত সামনের দিকে এগোচ্ছে তত কিন্তু ট্রেনে ভিড় বাড়ছে, দেখুন একবার। এইবার যেন সত্যি মনে হচ্ছে কুম্ভ মেলায় যাচ্ছি, এত ভিড় ট্রেনে কোনোদিন দেখিনি। ভিড় দেখুন, যেমন এইদিকে ভিড় তেমন ঠিক আবার এইদিকেও ভিড় দেখুন। মানে রিয়েলি এর মধ্যেই মাঝে মধ্যে আবার ট্রেনের চেন টেনে দিচ্ছেন, মাঝে মধ্যেই ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। কুম্ভ মেলার কি এক্সপিরিয়েন্স নেবো তার আগেই ট্রেনের মধ্যে একটা গ্রেট এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে এখানে যে লেডিসরা বসেছিলেন, বাইরে থেকে বলা হচ্ছে যে দাঁড়িয়ে পড়তে, যাতে একটুখানি জায়গা লাগে, তবে ওনারা উঠতে পারবেন, তা নালে ট্রেন যেতে দেবেন না। মানে এরকম, এই দাঁড়িয়েছিল ট্রেন, আবার শুরু হলো যাত্রা। এখন চলে এসেছি ঝুসি, ঠিক প্রয়াগরাজ রামবাগের আগের স্টপেজে। প্রচুর মানুষ প্রত্যেকটা স্টেশনে আটকে আছেন, প্রচুর। মানে যখন ট্রেনে উঠি তখন বলেছিলেন যে ফাঁকা ফাঁকা থাকবে, আর সত্যি ফাঁকা ছিল, কিন্তু যখন নামবো তার চিত্র তো বলেননি, প্রচন্ড প্রচন্ড ভিড়। মানে অনেকে টয়লেট করতে আসবেন সিট থেকে, সেটা পর্যন্ত আসতে পারছেন না। ঝুসিতে নামলে সঙ্গম পর্যন্ত প্রায় 15 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। সেখানে রামবাগ থেকে সঙ্গমের দূরত্ব মাত্র 5 কিলোমিটার।
আমরা এখানে না নামতে পেরে বরং সাপে বর হলো। এই ঝুঁসিতে কিন্তু প্রচুর মানুষ নেমে গেলেন, প্রায় 95% মানুষ এখানে নেমে গেলেন, এবং আমাদেরও এখানে নামার কথা ছিল, কিন্তু এত ভিড় আমরা গেট পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না, তাই যাচ্ছি এরপরের স্টপেজ রামবাগ। ঝুঁসি পেরিয়ে ট্রেন ব্রিজে উঠতেই চোখের সামনে ভেসে উঠল কুম্ভ মেলার পুণ্যক্ষেত্র। এখন দেখে বোঝার উপায় নেই যে বর্ষাকালে এই সমস্ত অঞ্চলটাই জলে পরিপূর্ণ থাকে। টেম্পোরারি ব্রিজ থেকে শুরু করে টেন্ট, আখড়া, দোকানপাট সবকিছুই মাত্র এই 44টা দিনের জন্য। নিচে কুম্ভ মেলা দেখা যাচ্ছে, এই ব্রিজ থেকে কিন্তু কুম্ভ মেলাটা দেখা যাচ্ছে। প্রায় শুকিয়ে যাওয়া নদীর একেবারে মাঝখান দিয়ে বয়ে চলা জলধারার ওপরই বানানো হয়েছে 28খানা টেম্পোরারি ব্রিজ। কারণ নদীর এপার ওপার দুই পার মিলিয়েই সম্পূর্ণ কুম্ভ মেলা প্রান্তর। এখন কাঁটায় কাঁটায় 10:05 এসে পৌঁছলাম প্রয়াগরাজ রামবাগ। এখানে কিন্তু ভিড় ততটা নেই, দেখুন এই যে ভিড়টা দেখছেন এর 5 গুণ বেশি ভিড় ছিল ঝুঁসিতে। কোথায় যাব, কি করব কিছুই জানা নেই। বলতে গেলে প্রায় অন্ধকারের মধ্যেই রামবাগ স্টেশন ত্যাগ করে বাইরে বেরোলাম। আপাতত একটা আমাদের বাঙালি ড্রাইভার দাদাকে পেয়ে গেছি, বেহালায় ওনার বাড়ি। উনি আমাদের নিয়ে যাচ্ছেন বোট ক্লাবে। এই রামবাগ স্টেশন থেকে বোট ক্লাবের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার মতো। রিজার্ভ করেছি একটা টোটো, উনি নিচ্ছেন 100 টাকা মতো। আমরা ওই বোট ক্লাবের ওখান থেকে গভর্নমেন্টের যে ফেরিঘাট আছে ওখানে যাব, এবং ওখান থেকে লঞ্চে করে চলে যাব ওপারে সঙ্গম, এবং ওখানেই স্নান সারবো। চলে এসেছি মিন্টো পার্ক। একটু আগে বোট ক্লাবে গেলাম, কিন্তু ওখানে এই দাদা গিয়েছিলেন, গিয়ে বললেন যে কোনো বোট পাওয়া যায় না, বোট পাওয়া যাচ্ছে না, কোনো বোট পাওয়া যাচ্ছে না, যার জন্য মিন্টো পার্কে চলে এলাম তার আগেই। এবং এখান দিয়ে আমরা চলে যাব, তাই তো দাদা? এইখান দিয়ে আমরা যাব, পায়ে হেঁটে 2 কিলোমিটার মতো যেতে হবে। এবং এইদিকে লেখাও আছে দেখুন, মন কামেশ্বর মন্দির। মিন্টো পার্কে নেমে জাস্ট নিউ পুলের নিচে দিয়ে গিয়েই বাঁ দিকে বেঁকে যাবেন। তারপর ব্রিজকে বাঁ দিকে রেখে সোজা হাঁটলেই সঙ্গম। মন কামেশ্বর মন্দির যেদিকে, সেই দিকে না গিয়ে এই যে নিউ পুল, এই যে দেখছেন ওপরে নিউ পুল, এই নিউ পুলের পাশ দিয়ে যাচ্ছি। এটা কিন্তু নো এন্ট্রি আছে, যার জন্য গাড়ি এটা দিয়ে আসছে, কিন্তু এটা দিয়ে এইদিকে যাচ্ছে না। এই রাস্তা সিধা, এই রাস্তা সিধা তো। থ্যাংক ইউ। এই এখান থেকেই দেখছি টেন্ট শুরু হয়ে গেছে। এখন বেলা 11টা বাজে, ঠান্ডা একদম নেই বললেই চলে। যেরকম ঠান্ডা ভেবেছিলাম সেটা তো দূরের কথা, বরং রীতিমতো গরম হচ্ছে। টুপি মামলা সব খুলে ফেলতে হলো, জ্যাকেটটাও গায়ে রাখা যাচ্ছে না, এরকম গরম। সামনের দিকে যত এগোতে রইলাম মানুষের সংখ্যাও তত বাড়তে লাগলো। মেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া টেন্ট, টয়লেট, দোকানপাট সবকিছুই আস্তে আস্তে নজরে এলো। এ দেখুন রাস্তার ধারে প্রচুর টয়লেট, এরকম সব জায়গায় ভর্তি এরকম টয়লেট। সঙ্গম সঙ্গম। প্রথমেই অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, মেলায় এসে আপনার যা জিজ্ঞাস্য সেসব অন্য কাউকে জিজ্ঞেস না করে সরাসরি আশেপাশের কর্তব্যরত পুলিশকে জিজ্ঞেস করবেন। ওনারাই আপনাকে সব দিক থেকে হেল্প করবেন। যত সঙ্গমের দিকে এগোচ্ছি ভিড় ততই বাড়ছে। দেখুন খালি একবার, প্রচন্ড ভিড়, প্রচন্ড যত এগোচ্ছি। সম্পূর্ণ কুম্ভমেলা চত্বরকে 25টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। সেক্টর 1 থেকে 3 মূল মেলা প্রাঙ্গণ, সেক্টর 4 হলো মূল সঙ্গম স্থল, আর সেক্টর 5 থেকে 25-এ কল্পবাসী সাধু সন্তদের থাকার জায়গা থেকে শুরু করে বিভিন্ন আখড়া, টেন্ট, অনুষ্ঠানের প্যান্ডেল ইত্যাদি। এটা হচ্ছে সেক্টর 2। এখানে এই দেখুন বাঁদিকে পড়বে মহারাজা কচুরি ভোগ প্রসাদ, সেটা ফেলে এসেই এই যে রাস্তাটা ডান দিকে একটা বেঁকে গেছে এবং একটা রাস্তা সোজা চলে গেছে। ডান দিকের রাস্তা হচ্ছে মেন সঙ্গম, এবং সোজা যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে গঙ্গাঘাটের দিকে। তা আমরা এখন যাবো মেন সঙ্গমের দিকে। একটা ক্যান কিনে নিলাম, জলের খুব ডিমান্ড। আগেও বলেছি সমগ্র মেলা জুড়ে সিকিউরিটি কিন্তু বেশ কড়াকড়ি। এই মেলা প্রাঙ্গণ এত বড়, তার কুল কিনারা পাবেন না, মানে জিজ্ঞেস করে 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 আপনাকে আসতে হবে একদম সঙ্গম স্থানে। যাক দূর থেকে দেখতে পেয়েছি, ওই দেখুন লেখা আছে ওই গেটটা সঙ্গম দ্বার, এবং দেখুন ডান দিকে প্রচুর টয়লেট।
সঙ্গম দ্বার গেট থেকে 200 মিটার মতো হাঁটতেই পৌঁছে গেলাম সঙ্গম স্নানঘাট। এই হচ্ছে ঘাট, এখানে ঘাট করে দেওয়া হয়েছে, এখানে ম্যাক্সিমাম লোক চান করছেন। এইটাই হচ্ছে একদম সাগর সঙ্গম যে ঘাট, যেখানে একদম পুরো সাগর সঙ্গম বলা যায়, প্রচুর ভিড় যার জন্য এই ঘাটে, এবং রীতিমতো হেলিকপ্টার থেকে শুরু করে রীতিমতো সবকিছু টহল দিচ্ছে এবং সিকিউরিটি যথেষ্ট টাইট। এখানে প্রচুর সিকিউরিটির কথা বলছিলাম, দেখুন প্রচুর সিকিউরিটি আছে এখানে, প্রচুর সিকিউরিটি। মহাসাগর সঙ্গমে মহা তীর্থ করছি, রিয়েলি ভীষণ ভালো লাগছে। হর হর মহাদেব। কত হ্যাপা, কত প্রতীক্ষার পর তারপরে এই জায়গায় এসে পৌঁছেছি। অনেক কিছু ঝড় ঝাপটা সামলে তারপর এখানে এসেছি, আর সত্যি এসে দেখছি কোটি কোটি মানুষের ভিড়। সত্যি নৌকো বলুন, পারে বলুন, বা যেদিকে দু চোখ যায় সেদিকেই মানুষের ভিড় একদম ঠিক করছে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, সঙ্গমের জলে ভক্তি ভরে দিলাম ডুব। হর হর মহাদেব। পূর্ণ কুম্ভমেলা প্রতি 12 বছর অন্তর এবং অর্ধ কুম্ভমেলা প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়। গুরু বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান অনুযায়ী এর স্থান নির্ধারণ করা হয় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী কিংবা নাসিকে। তবে এবারের এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ মেলা 144 বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়, যা এবছর 13ই জানুয়ারি থেকে চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এটি বিশ্বে শান্তিপূর্ণভাবে মানুষের বৃহত্তম সমাবেশ হিসাবে পরিচিত। ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া, একবার প্রচুর লোক জল নিচ্ছেন এবং এই জায়গাটা হচ্ছে আরো মেইন জায়গা বলা যায়। দেখছেন এই জায়গাটা আরো মেইন জায়গা, এবং শুধু তাই নয়, এখানে একদম যথেষ্ট রিস্ক নিয়ে হাঁটছি, কিন্তু এইটা যথেষ্ট পর্যন্ত। হর হর মহাদেব। দেখছেন সবাই খুব রিস্ক নিয়ে হাঁটছি, এবং শুধু তাই নয়, সকলে মিলে প্রচুর মজা করছে, প্রচুর মজা করছে, এবং প্রচুর মজা করছে এখানে সকলে মিলে, এবং শুধু তাই নয়, দেখুন 44 দিন পূর্ণ স্নানের মধ্যে 6টি শাহী স্নান রয়েছে। জানুয়ারির 13 তারিখ পৌষ পূর্ণিমা উপলক্ষে, 14 তারিখ মকর সংক্রান্তি উপলক্ষে, 29 তারিখ মৌনী অমাবস্যা উপলক্ষে এবং ফেব্রুয়ারির 3 তারিখ বসন্ত পঞ্চমী উপলক্ষে, 12 তারিখ মাঘী পূর্ণিমা উপলক্ষে, আর সব শেষে এই মেলার পরিসমাপ্তি ঘটবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে শাহী স্নানের মধ্য দিয়ে। মেলা চলাকালীন নদীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার প্রায় 500 জন বিশেষ গঙ্গা প্রহরীকে নিয়োগ করেছে, যারা নৌকো নিয়ে ঘাটে সর্বদাই বিরাজমান। শুধুমাত্র আগ্রার যে সাধু সন্তরা যারা আছেন তারা এখানে চান করছেন। সুন্দরভাবে চান করলাম, মন ভরে গেল। এইবার আগে খাবার ব্যবস্থা করতে হবে, পেটে অলরেডি ছুঁচোয় ডন মারছে। আগে খাবার ব্যবস্থা করব, তারপর খেয়ে কোথায় থাকবো তার ব্যবস্থা করব। সঙ্গমে যাওয়ার সময় দেখিয়েছিলাম মহারাজা ভোগ প্রসাদ, যেখান থেকে ডান থেকে বেঁকে গিয়েছিলাম ওখানে চলে এসেছি। এই যে মহারাজা ভোগ প্রসাদ এখানে নিয়ে নিয়েছি, জাস্ট একটা প্লেন থালি 100 টাকা করে, জাস্ট 4টে রুটি দিয়েছে, তাওয়া রুটি, আর একটা সবজি দিয়েছে, আর একটা এরকম রাজমার একটা তরকারি দিয়েছে, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে কোল্ড ড্রিঙ্কস। এই রাস্তায় চলতে চলতে প্রচুর কিন্তু টেন্ট দেখতে পাবেন। এ দেখুন এরকম টেন্টগুলো আছে, এই যে টেন্টগুলো, এই টেন্টগুলো পার ডে 13,000 14,000 এরকম ভাড়া। এই যে টেন্টগুলো 13,000 14,000 ভাড়া। এবার যখন ধরুন লোক কম থাকছে তখন আবার 10,000 টাকা হয়ে যাচ্ছে। এরপর যথেষ্ট ক্লান্ত থাকায় রুমে গিয়ে রেস্ট করি। গুড মর্নিং, আছি প্রয়াগরাজে। কালকে স্নান করার পর এত টায়ার্ড ছিলাম, কোনো শট নিতে পারিনি, যার জন্য আর কিছু দেখাতে পারিনি, একদম হোটেলে ছিলাম। আর আজকে সকালবেলায় বেরিয়ে পড়লাম। আর হোটেল মিন্স এখানে কিন্তু রুমের খুব চাপ, রুম পাওয়া খুব মুশকিল। মানে বাবা মহাদেব স্বয়ং মাথার উপর থাকলে যা হয় তাই হয়েছে। এই দাদাকে পেয়ে গিয়েছিলাম, সৌরভ সিংরা, এই যে এলওপি বাগে একটা ওনার ঘর পেয়েছি। এই যে এখানে দোতলায় একটা ঘর, উনি মাত্র 2,000 টাকা ভাড়া নিয়েছেন, এবং একটা বাইকেরও বন্দোবস্ত উনি করে দিয়েছেন। এই যে বাইকটা উনি 700 টাকা নিয়েছেন, এই বাইকটা উনি আমাদের আজকে দিয়েছেন ঘোরার জন্য। আমরা তেল ভরবো, ভরে আমরা ঘুরবো নিজেদের মতো করে আজকে, এবং সমস্ত তথ্য আপনাদের জানাবো কুম্ভ মেলার। আমরা যে রুমে আছি ওখান থেকে সঙ্গম হচ্ছে 2 কিলোমিটার, আর ঠিক পাশেই হচ্ছে এই পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিচ্ছি। এখানে তেল হচ্ছে 94.65 পার লিটার। 150 টাকার মতো তেল ভরে নিচ্ছি, যে আজকে সারাদিন ঘুরবো বলে।
দেখুন সকালবেলায় কত জ্যাম লেগে গেছে। চেষ্টা করবেন যত সকালবেলা যত তাড়াতাড়ি পারবেন বেরিয়ে পড়তে রুম ছেড়ে। দেখুন কত জ্যাম লেগে গেছে সামনেটা, এত সকালবেলা এত জ্যাম। আমরা এখন যাচ্ছি সেক্টর 6-এর দিকে। এদিকে 6, 7, 8 সব সেক্টরগুলো আছে। এদিক থেকে এলাম, এইদিকে রাস্তাটা সোজা চলে গেছে সঙ্গম। আমরা তার আগে বাঁদিকে বেঁকে এলাম। আর এই হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর ধারেই একটা দোকানে দাঁড়িয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে কিছু খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। যা জ্যাম, প্রত্যেকটা রাস্তায় দাঁড়াতে হচ্ছে। ভাইয়া जी भैया। কিনা কার কচুরি? ये 40 के 6 40 টাকায় 6টা। जी। এই যে টেম্পোরারি ব্রিজ দেখছেন, এই টেম্পোরারি ব্রিজ এই নদীবক্ষে টোটাল 28 মানে 28খানা বানানো হয়েছে শুধুমাত্র কুম্ভ মেলার জন্য। এখানে নদীর ধার বরাবর যেতে বেশ ভালোই লাগছে, কিন্তু এই জায়গাটায় এই প্রথম একটু ফাঁকা পেলাম। বাকি আর কোনো জায়গায় ফাঁকা পেলাম না, সব জায়গায় জ্যাম, সব জায়গায় যেখানেই যাচ্ছে সেখানেই। ওই দূরে দেখা যাচ্ছে ওই ট্রেনগুলো, ওই দিকেই হচ্ছে সেক্টর 6 আগে পড়বে, তারপর 7, তারপর 8 পরপর আছে, দেখাচ্ছি আপনাদের। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে নাগবাসী মন্দির পড়লো, দেখুন নাগবাসী মন্দির, এই নাগবাসী মন্দির পড়লো একদম। এই রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তার ধারেই নাগবাসী মন্দির। এই মন্দির থেকে একটু এগিয়ে ডান দিকে আমরা বাঁকবো সেক্টর 6-এর জন্য। এই ডান দিকে যাচ্ছি আমরা, ডান দিকে 6 নম্বর সেক্টরের জন্য। এই ডান দিকে বেঁকে গেলাম, ডান দিকে বেঁকে এই দিক বাঁ দিকে নেমে যেতে হবে। ডান দিকে বেঁকে বাঁ দিকে নামতে হবে। এই দিকে হচ্ছে সেক্টর 6। এই এত অবধি হচ্ছে সেক্টর 6। এরপর থেকে 7, 8, 9 পরপর আছে। এ দেখুন লেখা আছে এখানে সেক্টর 7, 8, 9। এই যে খুব বড় বড় করে লেখা থাকবে যে দেখতে পাবেন তা কিন্তু নয়, বেশ ছোট ছোট করেই লেখা আছে। এটা আপনাদের ফলো করতে হবে বা প্রত্যেকটা সেক্টরে যখন আসবেন জিজ্ঞেস করতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবেন না। এই কুম্ভ মেলাকে ঘিরে 1000 কিলোমিটার রাস্তা শুধু 4 লেন করা হয়েছে, এবং 2 লেন 1 লেন রাস্তা যে কত তার কোনো ঠিক নেই। আর প্রত্যেকটা রাস্তা এরকম লোহার পাত বিছানো। এখানে রাস্তায় যেটা বড় সমস্যা সব থেকে, একটা তো ট্রাফিক, আর একটা হচ্ছে ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো, প্রচণ্ড প্রচণ্ড, মানে রীতিমতো রাস্তা দেখা যাচ্ছে না, সামনে জল দিচ্ছে দেখুন। এই মেলা প্রাঙ্গণ কখনোই সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব নয় কারোর পক্ষে, এটা কিন্তু আমি কনফার্ম। কারণ এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, এরকম প্রচুর প্রচুর এরকম রাস্তা আছে চারিদিক মিলে, বিশাল একটা এলাকা জুড়ে। আমিও যদি এই বাইক না নিতাম তাহলে যতটা কভার করতে পারছি সেটাও কভার করতে পারতাম না। আর এই যে দেখুন যেতে যেতে একটা দাঁড়িয়ে গেছি এই জন্য, এই মোবাইল টাওয়ারটা দেখানোর জন্য আপনাদের। এরকম মোবাইল টাওয়ার শুধু কুম্ভ মেলার জন্য প্রায় 150খানা এরকম টাওয়ার করা হয়েছে এই মেলা চত্বরকে ঘিরে। একটা জিনিস দেখে বোঝার উপায় নেই, একদম আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে এই যে কিলোমিটারের পর কিলোমিটার বাইকে করে ঘুরছি, এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু নদী বক্ষের উপর। সেটা দেখে বোঝার উপায় নেই। এত টেন্ট বলুন বা এত সমস্ত প্যান্ডেল হয়েছে যে দেখে বুঝতে পারবেন না যে এটা পুরোটা নদীর ওপর আপনি আছেন। যে কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একে তাকে জিজ্ঞেস করবেন না, মিসগাইড করে দিতে পারেন অন্য কেউ। সবসময় এখানে পুলিশ দাদারা সব জায়গায় আছেন, প্রত্যেকটা মোড়ে বলুন সব জায়গায় পাবেন পুলিশ দাদাদের, জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একদম সঠিকভাবে আপনাদের গাইডলাইন দিয়ে দেবেন। এটা সেক্টর 8-এর একদম এন্ড, একদম মাথায় আছি। এই যে ক্রসিং, এই ক্রসিংয়ের পর কিন্তু আবার সেক্টর 9 শুরু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেন রোড, যে নাগবাসী যে মন্দিরের পর থেকে যে ডান দিকে বেঁকে গেলাম, এই হচ্ছে রোড, এই মেন রোড। এই মেন রোডটার নাম হচ্ছে বজরং দাস মার্গ। এর প্যারালালি একটা মেন রোড এর পাশেই আছে, সেটার নাম হচ্ছে আবার কৈলাসপুরী মার্গ। আর এই যে মেন রোডগুলোকে আবার ক্রস করেছে এক একটা ছোট ছোট লেন, যেটা পরপর এক একটা সেক্টর ওয়াইজ ভাগ হয়েছে। যেমন এইটা হচ্ছে পদম মাধব মার্গ, এটা হচ্ছে পদম মাধব মার্গ। এই দেখুন এইটাই যেমন ক্রস করেছে পদম মাধব মার্গ। ঠিক সেম জিনিস এই যে 8-এর ওপাশে আমরা ছেড়ে এসেছি যে ক্রসিংটা, সেটা হচ্ছে বেনি মাধব মার্গ। এইরকমভাবে এপাশে এই যে 8 শেষ হলো, এরপর 9 নম্বর সেক্টর, তারপর 10 নম্বর সেক্টর পর্যন্ত এখানে আছে, তারপর 11 থেকে 22 আছে ঠিক নদীর ওপারে, গঙ্গার ওপারে। তার যমুনার ওপারে আছে 23, 24, 25 আড়াইলে। চলে এসেছি একদম বিনোদার টেন্টে। এটা হচ্ছে বিনোদার টেন্ট।
দেখাচ্ছি। তার আগে বলে দিই, এই বিনয়দা হচ্ছে সেই বারাণসীতে যখন ট্রেন থেকে নামলাম, ট্রেনে পরিচয় হয়েছিল সেই বিনয়দা এখন ওনার টেন্টে নিয়ে এসছেন। এনার টেন্ট হচ্ছে এরকম, দেখুন কি বিশাল একটা টেন্ট। এবং শুধু তাই নয়, এখানে ছোট ছোট টেন্টও অনেক আছে। এই কুম্ভ মেলায় 20 লাখ মতো এরকম টেন্ট বানানো হয়েছে। আর এরকম বড় টেন্ট যেগুলো 5 থেকে 7 হাজার আছে। এই দেখুন বিশাল একটা এরিয়া জুড়ে, এখানে অ্যাট এ টাইম 10,000 পুণ্যার্থী এখানে নাইট স্টে করতে পারেন। এবং তার জন্য দেখুন প্রচুর কম্বল রাখা আছে, প্রচুর। এখানে কম্বল প্রচুর। এক একটা পুণ্যার্থীকে এক একটা কম্বল দিয়ে দেওয়া হয় এবং এখানে রাত কাটানো হয়। এখানে খড়ও পর্যন্ত বিছানা আছে, দেখুন আমি দেখাতে বলবো, এরকম খড় বিছানা আছে। অতএব যারা এখানে আসবেন তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না থাকার, এটা কিন্তু ঠিক। এবং তার সঙ্গে থাকা নয়, তার সঙ্গে খাওয়াও আছে, দেখাচ্ছি। এই জিনিস বিনয়দা ছাড়া আমার পক্ষে দেখা সম্ভব হতো না। এই বিনয়জি ওনার টেন্টে নিয়ে এসছেন, এখানে ভান্ডারার রান্না বান্না হচ্ছে। দেখুন কি বিশাল বড় একটা কড়া, এই কড়ার মধ্যে ভাত রান্না হচ্ছে। কত পরিমাণে ভাত দেখুন, এই বড় বড় ডেচকি, জল, বালতি, একটা বিশাল কর্মকাণ্ড। যারা আসবেন তারা এখানে খাবেন, তার জন্য সমস্ত প্লেটের ব্যবস্থা করা আছে। এবার শুধু তাই নয়, এবার দেখাবো যেখানে রুটি বানানো হচ্ছে। এইখানে রুটি বানানো হচ্ছে, দেখুন এই যে রুটি বানানো হচ্ছে, প্রত্যেক দিন 80,000 মতো রুটি হয়। এই যে রুটি সেঁকা হচ্ছে, দেখুন রুটি সেঁকা হচ্ছে একদম সম্পূর্ণ কাঠের জালে। কাঠও ওখানে রাখা আছে, সেটাও দেখাচ্ছি। এখানেও রুটি বানানো হচ্ছে, দেখুন এই যে এখানে রুটি বেলা হচ্ছে, রুটি বেলে এখানে সেঁকা হচ্ছে। এখানেও তাই, এনে এই রুটি এই গামলার মধ্যে রাখা হচ্ছে। প্রতিদিন 10 কুইন্টাল করে আটার রুটি এখানে বানানো হয়। কত আলু রাখা আছে। আর এই হচ্ছে রেশন মজুত করে রাখা হয়েছে, বস্তা বস্তা চাল, ডাল, আটা। কি বিশাল কর্মকাণ্ড, একবার ভাবতে পারছেন? শুধু একটা মাত্র টেন্টে আমরা দেখছি এটা। দেখুন এখানে বালতি, যারা আসবেন এখানে পুণ্যার্থী তাদের জন্য কি রকম সব ব্যবস্থা করা হয়েছে। কত বালতি দেখুন রাখা হয়েছে। এই গ্যাস সিলিন্ডার, এখানে সমস্ত তেল রাখা আছে, টিন তেল। এত রান্না বান্না যে হচ্ছে তার জ্বালানি স্বরূপ দেখুন কত কাঠ মজুত করা রয়েছে, কি পরিমাণে কাঠ মজুত করা রয়েছে শুধুমাত্র একটা টেন্ট। মানে দেখিয়ে যেন শেষ করা যাচ্ছে না। भैया ये क्या है? আলু কা সবজি হ্যাঁ। आलू का सब्जी? জি, আলুর তরকারি করার জন্য এখানে আলু একদম প্রসেস চলছে। এই যে আলু সেদ্ধ করে সেগুলো তরকারির জন্য একদম রেডি করা হচ্ছে। এরকম প্রচুর মানুষজন কাজ করছেন এখানে। এই দেখুন এখানেও আলু একদম জলে ভিজিয়ে রাখা আছে, প্রচুর মানুষ এর মধ্যে ইনভলভ। আমি জিজ্ঞেস করলাম, বিনয়জি বললেন ওনার টেন্টে শুধুমাত্র 150 জন মানুষ এই রান্নার কাজ চালাচ্ছেন। এই দেখুন এখানে ভান্ডারা লেগে গেছে, যে যার প্লেট নিচ্ছেন, একটা করে প্লেট নিচ্ছেন, নিয়ে এখানে লাইন দিচ্ছেন, লাইন দিয়ে এখানে খাবার দেওয়া হচ্ছে। দেখুন একদম ভাত, ডাল, তরকারি, রুটি, জলের জন্য সুবন্দোবস্ত রয়েছে। মেলার 25টা সেক্টরের প্রতিটা সেক্টরে প্রায় 300 সংস্থা আছে, যার মধ্যে 100টা সংস্থা লঙ্গর চালায় এবং ভান্ডারা দেয়। তো বুঝতেই পারছেন আমি পুরো রীতিমতো হাঁপিয়ে গেলাম ঘুরতে ঘুরতে এই খাবার জায়গাটুকু। মানে যারা এখানে আসবেন, খাবার যে কোনো ত্রুটি হবে না বা খাবার যে কোনো অভাব হবে না, সেটা কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন। দেখুন মানে অঢেল খাবার, অঢেল। हम यह जो बात कह रहे हैं अपने घूरते जाबू के माध्यम से कह रहे हैं। उन्होंने हमारी वीडियो बनाई है, कैसे कैंप चल रहे हैं। हम स्वास्थ्य सेवा दे रहे हैं, हम भोजन दे रहे हैं, हम कंबल दे रहे हैं, हम गर्म पानी दे रहे हैं, हम चाय दे रहे हैं। देख कितने स्थानों पर रहे, कुंभ के त्रिवेणी घाट पर चाय गंगा से निकलेगा, तुरंत गर्म चाय दे रहे हैं। हम भोजन दे रहे हैं, रोटी दे रहे हैं, सब्जी दे रहे हैं, चावल दे रहे हैं। ये व्यवस्था 20 स्थानों पर, और इसको देने वाला कौन है? अंतर्राष्ट्रीय हिंदू परिषद, राष्ट्रीय बजरंग दल, डॉक्टर तोगड़िया। রাস্তায় যেমন প্রচুর প্রচুর ধুলো, তেমনি লাইট পোস্টের জঙ্গল। এই কুম্ভ মেলাতে প্রায় এই যে রাস্তার দুধারে লাইট পোস্ট দেখছেন, এইদিকে বলুন যেদিকে চোখ যায় সব দিকে প্রচুর প্রচুর লাইট পোস্ট। এইরকম 20 লক্ষ লাইট পোস্ট আছে, যাতে বাল্ব লাগানো আছে, এবং সেই বাল্বের সংখ্যা প্রায় 1 কোটি ছাড়িয়ে যাবে। সেই যে টেম্পোরারি পোলের কথা বলছিলাম, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, এইবার ওই পোলের ওপর দিয়ে যাবো, একটা পোলের ওপর দিয়ে, সেটা হচ্ছে 20 নম্বর পুল। এ দেখুন এখানে লেখাই আছে 20 নম্বর পুল। এই হচ্ছে 20 নম্বর পুল। এই 20 নম্বর পুলের ওপর দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব ওই পারে। এইরকম 28 খানে যে পুল আছে বলছিলাম, সেরকম একটি পুল হচ্ছে এইটা। আপনারা গাড়ি নিয়ে আসুন বা বাইক নিয়ে আসুন, যেরকমভাবে ঘোরাফেরা করেন না কেন,
এই পুলগুলো কিন্তু মনে রাখবেন, কত নম্বর পুল, 20 হোক 21 হোক বা যাই হোক, এই পুলের নামগুলো কিন্তু মনে রাখবেন। আর এখানে প্রচুর পুলিশ দাদারা আছেন, প্রায় এই কুম্ভ মেলায় 1 লক্ষ পুলিশ নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এই কুম্ভ মেলাকে ঘিরে। এই হচ্ছে পুল, এটা 20 নম্বর পুলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে 20 নম্বর পুলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এরকম পরপর দেখুন, ওইদিকেও পুল আছে, ওইদিকেও পুল আছে, দেখা যাচ্ছে আপনার, এইদিকেও পুল আছে, দেখুন সব দিকে কিন্তু পুল আছে। এই পুলগুলোর নাম্বারগুলো যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই পুরো কুম্ভ মেলা ক্ষেত্রের মধ্যে প্রায় 60 থেকে 65টা এরকম ফায়ার সার্ভিসের এরকম গাড়ি রয়েছে, প্রত্যেকটা থানার আন্ডারে একটা করে। এছাড়াও যেখানে থানা অনেক বড় এরিয়া, সেখানে তার মাঝে মাঝে 2-3টে করে চৌকিও করা আছে। প্রায় 50 স্কয়ার কিলোমিটার সম্পূর্ণ কুম্ভ মেলা জুড়ে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে এরকম দেখুন এই মাইক চোঙা লাগানো আছে। শুধুমাত্র কেউ হারিয়ে গেছে, পড়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে ঘোষণা করার জন্য। এর সংখ্যা, এই মাইক চোঙার সংখ্যা প্রায় 60 লক্ষ। দেখুন অসংখ্য, এইদিকেও যতদূর চোখ যায় প্রত্যেকটা ল্যাম্পপোস্টে 2-3টে করে চোঙা, এখানেও তাই 3টে 4টে 5টা পর্যন্ত কোনো কোনো ল্যাম্পপোস্টে চোঙা মাইক লাগানো আছে। এখন চলে এসেছি আমি কিন্নরি আখড়া। माता रानी राजी रखे, जगदम्बा सुखा चटवदी चितलेल्या कामात येऊ दे, मनातली इच्छा। आप लोग कहाँ से आया? जी हम महाराष्ट्र से है। जय श्री महाकाल, नमो नारायण, जय माता जी। हम लोग महाराष्ट्र से आए हैं। प्रयागराज में महाकुंभ हो रहा है किन्नर अखाड़े का। ये आखड़ा में कितना सारे किन्नरी आया? 2000 किन्नर आया है सब पूरा। आप लोग होल साल में क्या काम करता है? जी ऑल साल में हम लोग जॉब करते हैं, खेती बाड़ी करते हैं, बच्चे की बधाई लेते हैं, शादी की बधाई लेते हैं। हमारा महाराष्ट्र में अखाड़ा है, हर जिले में एक अखाड़ा होता है, किन्नर अखाड़ा। आप लोग कहाँ से आया दीदी? हम लोग गुजरात से है, किन्नर अखाड़े से। मेरा नाम है सोनू नंदगिरी। और आपका? ये मेरी बच्ची है, ये इसका नाम है वैशाली नंदगिरी। बहुत है, बहुत है, बहुत है। किन्नर है, कोई गणतरी नहीं है कि कितने किन्नर है, बहुत ही सारे किन्नर है, ऑल इंडिया के किन्नर है। প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ মেলাটিকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রায় 10,000 স্যানিটেশন কর্মী নিয়োগ করেছেন। এছাড়াও 407 জন ডাক্তার এবং 700 জনের বেশি প্যারামেডিক্যাল স্টাফ মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে 100 শয্যা বিশিষ্ট অস্থায়ী একটি কেন্দ্রীয় হাসপাতাল। ঘুরতে ঘুরতে এসে হাজির হলাম নাগা সন্ন্যাসীদের আগ্রার সামনে। নাগা সাধু তো রয়েছেন বটেই, তবে তাদের কারো কারো হাতে আবার হালকা লাঠি জাতীয় কিছু। সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে সেটা দিয়ে ওনারা প্রহার করছেন। তাতে অবশ্য কোনো চোট লাগার সম্ভাবনা না থাকলেও শুনলাম সন্ন্যাসীরা তাদের মনের ক্ষোভ মেটাতে এগুলো ব্যবহার করছেন, কারণ মুখ দিয়ে যাতে কোনো রকম খারাপ কথা হঠাৎ করে বেরিয়ে না যায় তার জন্যই নাকি এই ব্যবস্থা। নাগা সন্ন্যাসী দেখার জন্য ভিড়টা দেখুন একবার। এখানে বোধহয় আরো বেশি নাগা সন্ন্যাসীরা বসে আছেন ভিতরে, ওই জন্য এত ভিড়। সকালবেলায় আমরা যে পুলটা পার করেছিলাম ওটা হচ্ছে 20 নম্বর পুল ছিল, টেম্পোরারি পুল। এখন যে পুলটা দাঁড়িয়ে আছি বা পার হচ্ছে এটা হচ্ছে 9 নম্বর পুল। এই দেখুন ডান দিকে যে পুলগুলো বলেছিলাম টেম্পোরারি, সকালেও ছিল ডান দিকে এবং বাঁ দিকেও দেখুন এখানেও পুল আছে, টেম্পোরারি পুলগুলো পর 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 পর। মানে এখানে যারা লজেন্স বিক্রি করবেন তারাও বোধহয় লাখপতি হয়ে যাবেন। এই দেখুন এখানে দাদা লজেন্স বিক্রি করছেন, এরকম লজেন্সের দোকান এখানে প্রচুর প্রচুর, এরকম প্রচুর লজেন্স। সারাটা দিন পবিত্র তীর্থভূমি ঘুরে বেশ ক্লান্ত হয়ে রুমে ফিরি। আজকে 23শে জানুয়ারি, আজকেই আমাদের এই প্রয়াগরাজ থেকে কলকাতায় ফেরার ট্রেন। 3:40-এ প্রয়াগরাজ রামবাগ থেকে বিভূতি এক্সপ্রেস, যে ট্রেনটা আমরা এসেছিলাম তার আগে আজকে একটু বেরিয়ে পড়েছি সকালবেলায়। বেরিয়ে দেখি যদি গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্সিটা আপনাদের দেখানো যায় এবং আমি নিজেও দেখতে পারি। আমাদের দুর্গাপুজোর সময় 4-5টা দিনই পুলিশ কিংবা সমস্ত মানুষ শেষের দিকে পরিশ্রান্ত হয়ে যান, রীতিমতো হাঁপিয়ে ওঠেন যেন। কিন্তু এখানে ভাবতে পারেন 44টা দিন নন স্টপ। দেখুন এখন সকাল
6:45 বাজে, তাতেই দেখুন সঙ্গমের দিকে মানুষের ভিড়। কিছু তীর্থযাত্রী ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসাবে যথেষ্ট দূরত্ব হাঁটেন এবং খালি পায়ে আসেন। বেশিরভাগ তীর্থযাত্রী 1 বা 2 দিনের জন্য থাকেন, তবে কেউ কেউ উৎসবের পুরো সময়কাল এখানে থাকেন এবং থাকার সময় কঠোর জীবনযাপন করেন। জয় শ্রীরাম, जय श्री राम, जय श्री राम। তারা আধ্যাত্মিক আলোচনায় যোগদান করেন, মাসে উপবাস করেন এবং প্রার্থনা করেন। এই সমস্ত কুম্ভ তীর্থযাত্রীদের কল্পবাসী বলা হয়। এত সকালবেলাতেও দেখুন খুব বেশি ঠান্ডা লাগছে তা নয়, আমি শুধু টুপিটা পরেছি, এত কুয়াশা বলে, প্রচণ্ড কুয়াশা, দেখুন প্রচণ্ড কুয়াশা। এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। প্রথম দিকে যেরকম শুনছিলাম যে প্রচণ্ড ঠান্ডা, এখন কিন্তু সেই ঠান্ডাটা আর নেই। জানি না পরে আবার পড়বে কিনা। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য কুম্ভ মেলার মূল কর্মকাণ্ড। ঐতিহ্যগতভাবে অমাবস্যা তিথি স্নানের জন্য সবথেকে বেশি উল্লেখযোগ্য। তাই এই বছরেও 6টি শাহী স্নানের মধ্যে 29শে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যা স্নানকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই সঙ্গমের তীরে এত মাইকের আওয়াজ কান পাতা দেয়। এই মাইকের ক্ষেত্রে বলে দিই, নদীর এপারে যে মাইকে যা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা এই পারে পুরো এলাকা জুড়ে, আবার ওই পারে কিন্তু আলাদা। ওই পারে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা ওই পারে যে এলাকা সেটা মিলিয়ে। যেখানে সবাই স্নান করছেন সেই জায়গাটা ফেলে এই ডান দিকে আসতে হবে, এলে কিন্তু মোটামুটি প্রচুর বোট পাবেন। ওই দিকে কিন্তু যদি আপনারা রেট করেন বা যদি ওইদিকে নৌকো ভাড়া করতে চান তাহলে কিন্তু রেটটা অনেকটাই কিন্তু পড়বে। কারণ এর আগে একজন বলছিল 500 টাকা করে পার হেড, মানে 600 টাকা করে বলেছিল, 500 টাকা করে পার হেড নিয়ে যাবে। যেখানে কোটি কোটি মানুষের ভিড় সেখানে রেট নিয়ে বার্গেনিং হবেই, এটা স্বাভাবিক। দেখুন অনেকটা হেঁটে চলে এলাম এইদিকে আসতে গভর্নমেন্টের নৌকো আছে, এরা পার হেড 100 টাকা করে নিয়ে যাবে শেয়ারে। একটা নৌকোয় 10 জন থাকবে, একদম ত্রিবেণী সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে। এবং আপনি যদি 2 জন হন বা 1 জন হন, 1000 টাকা নৌকোকে দিলেই রিজার্ভ হয়ে যাবে। এইটা নাকি এদের সরকারি রেট। আপাতত একটা নৌকো রিজার্ভ করলাম 600 টাকায়, আমি আর সমীর দা দুজনে মিলে যাব। এখানে জুতো কিন্তু হাতে করে নৌকোয় আসতে হবে, এই হাতে করে নিয়ে নৌকোয় উঠলাম। কোনো নৌকো কিন্তু জুতো অ্যালাউ করে না। লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে সাইবেরিয়ান বার্ড। 10 টাকা দিয়ে পাখিদের জন্য খাবার কিনে নিলাম। এখানে পাশে কিন্তু বোট আছে, আপনারা কিনে নিতে পারেন। এই যে 10 টাকা দিয়ে ঝুড়ি ভাজা, মানে সাইবেরিয়ান বার্ড ঝুড়ি ভাজা খাচ্ছে। আওয়াও বললেই পাখিরা চলে আসছে। কত পাখি দেখুন, কি বিউটিফুল লাগছে দেখুন। এই পাখিগুলোর নাম রামপেয়ারি। 4 মাস এখানে থাকে, যতদিন ঠান্ডা এখানে থাকবে। এই যেখানে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা হচ্ছে যমুনা নদীর কাছে, আমরা ওর ওপর দিয়ে এলাম। আর এই হচ্ছে এখন গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি, সেই ডিফারেন্স কালারটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই ঘাট, যেই ঘাটে আমরা স্নান করেছি। এই দেখুন, এই হচ্ছে সেই ঘাট, যেই ঘাটে আমরা পরশুদিন এসে স্নান করেছি। এখন প্রচুর মানুষ স্নান করছেন, অজস্র মানুষ। এইটা হচ্ছে ভিআইপি ঘাট, যেখানে মোদিজি, যোগীজি এসে স্নান করেন। কালকে যোগীজি এসেছিলেন, এখানেই স্নান করেছেন। এইটা যে কোনো গভর্নমেন্টের ভিআইপি কোনো ব্যক্তি যদি আসেন তাহলে কিন্তু এইটা ইউজ করেন। ঝুসি ঘাট দিয়ে এলে আপনারা এখানে পৌঁছাবেন। এটা হচ্ছে ঝুসি ঘাট। এই হচ্ছে গঙ্গা নদী, এইদিকে দেখুন গঙ্গা নদী, আর এই হচ্ছে যমুনা নদী, এবং মাঝখানে গুপ্ত অবস্থায় রয়েছে সরস্বতী। এইটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ये सूरज की वजह से सूरज अभी नहीं निकला है, इसलिए कम वजह समझ में आ रहा है। जब सूरज भगवान निकल जाएंगे तब आपको पानी अलग अलग दिखलेगा। इस समय कोहिरक समय है, कोहिरक में इसलिए पानी आपको अलग अलग नहीं दिख पाएगा। এখানে একটা কেল্লা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আকবর কা কিল্লা। এখানে দেখুন ফৌজি আছে, ওপরে ঘুরছেন, প্রচুর ফৌজি। ক্যামেরাতে আসছে না হয়তো, প্রচুর ফৌজি ওপরে আছেন। দেখি এর ভেতরে নাকি উনি বলছেন, এই দাদা যিনি আমাদের ঘোরালেন উনি বলছেন নাকি ভিতরে নাকি সরস্বতী নদী দেখা যায়, এবং ভেতরে ছোট ছোট মন্দির আছে। 10 টাকা করে টিকিট নাকি, দেখি একবার যাই। এখানে কিন্তু টয়লেট পেলে কিন্তু খুব চাপ, কারণ এই পাশে দেখুন এত টয়লেট আছে, মানে 100 মিটার দূর থেকে সেই গন্ধ ছাড়ছে, সুমিষ্ট গন্ধ। আহা হা। এই আকবর কিলায় ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে যে টিকিট বলছিলাম সেই টিকিট কিন্তু নয়, এখন কিন্তু ইউপি সরকার এটা পুরো ফ্রিতে করে দিয়েছে, যার জন্য দেখুন লাইন প্রচুর।
প্রচুর লাইন, প্রচুর মানুষ কিন্তু এই কেলার ভেতর ঢুকছেন। এইখানে ব্যাগ চেক করে তারপর কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে। দেখুন একদম সম্পূর্ণ সিস্টেমেটিক। এখানে দেখুন এতটা রাস্তা এলাম, প্রায় 2000 লোকের পেছনে লাইন, কত সিস্টেমেটিক। এখানে পুলিশ দাদা ভাইরা আছেন, সুন্দরভাবে মেনটেন করছেন, পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে মেনটেন করছেন। পুলিশের চোখে ফাঁকি দিতে পারলেও প্রভুর চোখে আপনারা ফাঁকি দিতে পারবেন না, কারণ এই জায়গাটা সিসি ক্যামেরা প্রচুর আছে, প্রচুর। আর ঢোকার মেন যে গেট, তারপর কিন্তু আর ক্যামেরায় ছবি তোলা যাবে না, এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। একজন জওয়ান আমায় বললেন যে ক্যামেরা নিয়ে যান কিন্তু ছবি তুলতে পারবেন না, তাই মোবাইলে তুলছি। আর এই হচ্ছে পাতালপুরীর প্রবেশদ্বার। পাতালপুরি দেখার সাথে সাথে দেখে নিলাম সরস্বতী কূপ। আর গঙ্গা যমুনা দেখে আসার পর এখানে সরস্বতীকে দেখে আমার ত্রিবেণী সঙ্গম ভ্রমণের ষোলকলা যেন পূর্ণ করলাম।